সুনামগঞ্জের ধর্মপাশা আশ্রয়ণ প্রকল্পে আগুন, 2 নারী সহ প্রাণ গেল একই পরিবারের 6 জনের। আগুনের সূত্রপাত এখনো অজানা। দামি নির্বাচনের কারিগর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার, আদালতে সাবেক এমপি জ্যাকবকে ডিবিতে সাবেক হুইপ। ব্যবসা নিয়ন্ত্রণ নিতে গাজীপুরের কোনাবাড়িতে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি থমথমে। সুপার শপে নিষিদ্ধ হলো পলিথিনের ব্যবহার, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় 2 কিলোমিটার জায়গা নীরব এলাকা ঘোষণা। মব জাস্টিসের নামে সহিংসতা, দেশজুড়ে উদ্বেগ, গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলছে সমন্বয়করা, কঠোরভাবে করা হবে দমন। উত্তরাঞ্চলে বন্যা নামতে শুরু করলেও বাড়ছে ভাঙন, নিঃস্ব শত শত পরিবার, এখনো পৌঁছানি ত্রাণ সহযোগিতা, ভোগান্তি চরমে। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। সুনামগঞ্জ আশ্রয়ণ প্রকল্পে লাগা আগুনে 2 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলার ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন। কিভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি, তবে সবকিছু পর্যবেক্ষণ করে শিগগিরই জানানো হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। তিস্তার বন্যার পানি কমতে শুরু করলেও উত্তরাঞ্চলে বাড়ছে নদী ভাঙন, নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, এখনো পৌঁছায়নি ত্রাণ সহযোগিতা, ভোগান্তি চরমে রয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। তিস্তার পানি কমায় ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি, তবে বাড়ছে ভাঙন, অসহনীয় ভোগান্তিতে স্থানীয়রা। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে নানা রকম জটিলতা। তীব্র ভাঙনে নিমিষে বিলীন হচ্ছে বসতভিটা, আমন ক্ষেত। গত 4 দিন ধরে পানি আসার কারণে বন্যায় তো বাড়িঘরগুলো তলে গেছে, তার সাথে পানির টানার সাথে সাথে বেশ কয়েকটা পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ভাঙতি তো মনে করো আগভাগে ভাঙে, ফির আগভাগে বাঁধা যায়, ফির পেছনে ভাঙে, এইভাবে ভাঙতে এসে নদী এখনো ভাঙতে এসে বস্তা ভাঙি যাইতেছে, তার পেছনে যে বাড়িঘর ছিল সবগুলো ভাঙি যাইতেছে। বাড়িঘর যে আমাদের নিয়ে এক জায়গায় থবো তার কোনো সময় নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মহেশকোসা, গরিবুল্লাপাড়া, বাহাদুরপাড়া, হরিণচরা, খনিয়াগাছ, রাজপুর, তাজপুর এবং চিনাতুলিতে। এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমরা অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। এদিকে কুড়িগ্রামে রাজারহাট, উলিপুর, চিলমারি উপজেলার 50টি গ্রাম বন্যা কবলিত হয়, পানিবন্দী অন্তত 1,500 পরিবার। তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে তীব্র হয়েছে তিস্তা পাড়ের ভাঙন। এতে ব্যাপক ক্ষতির মুখে নদী পাড়ের বাসিন্দারা। 2 দিকে নদী ভাঙনে এই অঞ্চলে বাড়ি ঘর দুয়ার যা মানুষ খুব দুর্ভোগ কষ্টে আছে, ফাঁকা মাঠে আছে আর কি, জায়গা জমি কোথাও নাই যে কোনখানে বাড়ি করবে। সরকারি কোনো সহায়তা পায় নাই আজ পর্যন্ত। এখন আমরা কোথায় যাব? বাড়ি ঘর ভাঙি চুরি এখানে ফেলে থুয়েছি, হ্যাঁ, অস্থায়ী অবস্থা হয়ে আছি। হাজার হাজার বাড়ি ঘর দুয়ার আছে, সব বিলীন হয়ে যাবে। এবং যাত্রাপুর বাজার আমাদের পাশেই, বিজিবি ক্যাম্প আমাদের পাশেই আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে সরকারি। এগুলোর জন্য সরকার জন্য দ্রুত একটু কাজ করলে আমাদের এলাকাটা একটু হলেও সেভ হবে। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি। ফসলি জমি, বসতভিটা যাচ্ছে নদীগর্ভে, দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। আমাদের বন্যায় পাকা রাস্তাঘাট সব ভাঙি ছড়িয়ে গেছে, এখন গাড়িও চলে না, ইস্কাও চলে না, কিছুই চলে না। আমরা যাওয়া ইচ্ছা করবো কি দিয়ে? বাড়িঘর ভাঙি গেছে, মেলা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তো রাইতে ঘুমাইতে পারি না। দক্ষিণাঞ্চলের বন্যা মোকাবিলায় যেভাবে সারা দেশ জেগেছিল, উত্তরাঞ্চলের ঠিক একইভাবে সবাই মানবিক হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আদালতে তোলা হয় স্বৈরাচার সরকারের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে। রাজধানী গুলশান এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয় ভোলা 4 আসনেরই সাবেক এমপিকে।
এদিকে গাইবান্ধা 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকেও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। বেতন পান 26,000 টাকা, তা বন্ধ থাকে মাসের পর মাস। তারপরও গত 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন মেহেরপুর পৌরসভার পাম্প চালক হাফিজুল হক। গড়েছেন স্ত্রী সন্তান ও নিজের নামে একাধিক বাড়ি, জমি সহ অঢেল সম্পদ, যা সবই করেছেন মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে, অবৈধভাবে। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। মেহেরপুর পৌরসভার পানি সরবরাহ শাখার পাম্প চালক হাফিজুল হক সব মিলিয়ে প্রতি মাসে বেতন পান 26,590 টাকা, তাও আবার বন্ধ থাকে মাসের পর মাস। তারপরেও গত 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন পাম্প চালক হাফিজুল হক। আর এর সবই করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে। অবৈধভাবে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে গড়েছেন স্ত্রী সন্তান ও নিজের নামে একাধিক বাড়ি জমি সহ অঢেল সম্পদ। আমাদের নতুন যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে কর্মরত আছে, ওখানে উনি শিফট হিসাবে ডিউটি করে। 2-3 বছরের ভেতরে সে 10 থেকে 12 কোটি টাকার মালিক। সে আমাদের পৌরসভা থেকে স্টোরে থেকে বিভিন্ন মালামাল নিয়ে এসে বিভিন্ন জায়গায় বেচাকেনা করে। মন্ত্রী মহোদয়ের ছোট ভাই এবং তার মামা পোল্ট্রি খোকন এদেরকে ব্যবহার করে সে ব্যাপক হারে মানে বিভিন্ন জায়গায় জমি জায়গা দখলদারিত্ব করে সে ব্যাপক জমি করেছে। তবে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করে হাফিজুল হক বলছেন, তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো সত্যতা নাই। আপনারা যদি সত্যতা দেখতে চান, ওই যে বলছেন জমিগুলো আছে, আমি আপনাকে দেখাই দেবো এই জমিগুলো নাই। ওই জমিতে চলেন, মালিককে চাও দেখিয়ে দেন যে এবার ওই মালিক আমি একসময় ছিলাম, কিন্তু এখন কে মালিক আপনি সেটা দেখেন। আর পৌর কর্তৃপক্ষ বলছে এ ধরনের কোনো বিষয় জানা নেই তাদের। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই। এইটা তো আসলে দুদকের কাজ, এটা আমরা দুদককে বা যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে দিব, সে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিব আমরা। পৌরসভার পাম্প চালক হয়েও কিভাবে এত অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হলেন হাফিজুল, তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। আজ থেকে সুপার শপে নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগ। পণ্য বেচাকেনায় কাপড়, কাগজ অথবা পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। সকালে রাজধানী গুলশানে এই কার্যক্রম উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এর মাধ্যমে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে পাটের ব্যাগের ব্যবহার বেড়ে যাবে। সেই সঙ্গে সোনালী আঁশ পাটের সুদিন ফিরে আসবে বলে আশা করছেন উপদেষ্টা। এটা কতখানি কার্যকর, কতখানি উপকারী, এগুলো সময় লাগে। তো সেই সময়টা আমরা নিচ্ছি এবং আশা করি সেই সময়টা আপনারা দেবেন। এবং এটা শুধু যদি তৈরি হয় সেভাবে, অলরেডি কিন্তু বিদেশি লোকজন এটা ঘোরাফেরা করছে এইটাকে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের সব কিছুরই একটা সম্ভাবনা আছে, আমরা সেই সম্ভাবনা যদি কাজে লাগাই। এক সময় পাটখড়ি দিয়ে বোর্ড হতো, এখন যেহেতু পাটের ফলনই কমে গেছে এবং পাটখড়ি এখন যারা কৃষকরা তারা চুলা জ্বালাবার জন্য ব্যবহার করছে, হয়তো সেগুলো যদি হয় বোর্ডে যখন আসবে তখন আমরা দেখবো যে পাটেরও উৎপাদন হচ্ছে, পাটখড়ি। সুপার শপে নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগ। পরিবেশ রক্ষা, পাটের ব্যাগ ব্যবহার বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে কি বলছে সুপার শপ কর্তৃপক্ষ? সার্বিক চিত্র আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে থেকে সুপার শপগুলোতে পলিথিন এবং পলিপ্রোপিলিন যেসব ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশের সব দোকানে এসব পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হবে বলে পরিবেশ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আজকে যে প্রথম দিন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে আছি গুলশান 1 নম্বর ইউনিমার্টে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এবং
কাস্টমারকে পলি ব্যাগের বদলে পাটের তৈরি ব্যাগগুলো তারা অফার করছেন। এবং সেখানে আজকে প্রথম দিনে আসলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু ফ্রি ব্যাগ দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু যেসব ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু 29 টাকা করে রাখা হবে, এবং কিছু বড় ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু আসলে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের এখানে ব্যাগ রয়েছে। তবে এখানকার সুপার শপের যে কর্মচারী যারা রয়েছেন তারা কাস্টমারদেরকে আসলে বারবার উৎসাহিত করছেন যে ব্যাগগুলো তারা দিচ্ছেন সেগুলোকে রিইউজ করার জন্য, যাতে করে পরের বার যারা কাস্টমার আসবে এখানে বাজার করতে তারা যেন অবশ্যই সম্ভব হলে ব্যাগগুলো আবার নিয়ে আসেন। এবং এগুলো যেহেতু পাটের ব্যাগ একাধিকবার ব্যবহার করা যাবে, ফলে পরিবেশের যেমন ক্ষতি হবে না, তেমনি পলিথিনের যে একটা ক্ষতিকর প্রভাব পরিবেশে এবং জলবায়ু পরিবর্তনে সেটি কিন্তু আর থাকবে না বলছেন এখানকার কর্মকর্তারা। এবং আমরা এখানকার সকাল থেকে অনেক কাস্টমারের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে যেহেতু একটা সময় কিন্তু সাধারণ মানুষ বাজারে যেত ব্যাগ নিয়ে খরচ করবার জন্য, কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে পলিথিন অ্যাভেলেবেল হওয়ার কারণে এবং খুব সুলভ মূল্য হওয়ার কারণে আসলে মানুষ সেই জায়গাটা থেকে সরে এসেছে এবং অনেকটা অলসতা করে আসলে পলি ব্যাগে করে খরচ নিয়ে যান। এবং সেটি কিন্তু আসলে পূর্বের যে অবস্থা সেটি কিন্তু আসলে তারা চাচ্ছেন যে ফিরে আসুক। এবং পলিথিনের প্রভাবে সারা দেশের যে পরিবেশের যে ক্ষতি হয়, এবং আমরা দেখেছি যে ঢাকা শহরে বিভিন্ন বিশেষ করে জলাশয়গুলোতে যে পরিমাণ পলিথিন দেখা যায় সেটি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি, এবং সেটি কিন্তু জলাবদ্ধতা তৈরি করছে। ফলে সার্বিক পরিস্থিতি এবং পরিবেশের কথা বিবেচনা করে এখানকার যারা কাস্টমার রয়েছেন তারা বলছেন যে আসলে তারা চাচ্ছেন যে পলিথিনকে নিষিদ্ধ করা হোক এবং যে পাটের ব্যাগ রয়েছে সেটির ব্যবহার বাড়ানো হোক। এতে করে হয়তো বাংলাদেশের যে সোনালী আঁশ সেটির যে ব্যবহার সেটি বাড়বে এবং মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন সেটি হয়তো ধীরে ধীরে পাবে, এবং আমাদের যে সোনালী আঁশের যে ঐতিহ্য ছিল সেটি আবার ফিরে আসবে এবং আসলে পরিবেশের এর মধ্য দিয়ে ভারসাম্য তৈরি হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে 2 কিলোমিটার এলাকাকে নীরব জোন ঘোষণা করেছে সরকার। সকালে কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করে উপদেষ্টা বলেন, অতিরিক্ত শব্দ দূষণের দিক থেকে বাংলাদেশ প্রথম অবস্থানে। গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা গেলে শব্দ দূষণ কমানো সম্ভব। সিদ্ধান্ত কার্যকরে আজ থেকে 7 দিন স্বেচ্ছাসেবীরা রাস্তায় কার্যক্রম চালাবে। নীরব জোন বাস্তবায়নে যাত্রী, যানবাহন চালক ও মালিকদের সহায়তা চান তিনি। অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। আমরা প্রথমে 1 সপ্তাহ চালাবো এই এলাকাতে এবং এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। যদি সফলতার বিচারে বলেন, আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা। এতদিন কেবল এই বিধানটা, এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি, এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি, অনুযোগ করতে শুনেছি। আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি। চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ নিয়ে অভিযোগ পায়নি তারা।
যশোরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য মানুষ। এ নিয়ে জানছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। যশোরে ডেঙ্গুর প্রভাব বেড়েই চলেছে, কোনোভাবেই ডেঙ্গুর প্রভাব রোধ করা যাচ্ছে না। বিশেষ করে যশোরের অভয়নগর উপজেলাতে ডেঙ্গুর প্রভাব অত্যন্ত বেশি। যশোর সদর সহ অন্যান্য উপজেলাগুলোতে ডেঙ্গুর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণ হলেও যশোরের অভয়নগরে কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা এ ব্যাপারে কথা বলেছি যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যশোরের অভয়নগর একটি নিচু অঞ্চল হওয়াতে সেখানে অধিকাংশ সময় প্লাবিত থাকে। এই প্লাবিত থাকার কারণে, জলমগ্ন থাকার কারণে সেখানে মশার লার্ভা বেশি জন্মে। সে কারণে ওই অঞ্চলটাতে মশার প্রকোপ বেশি, সে কারণে ওখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কিন্তু বেশি। এ ব্যাপারে তিনি মাসিক উন্নয়ন সভায় যশোর জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক যিনি রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তিনি তাদেরকে মশক নিধনে স্প্রে করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে থেকে শুরু হচ্ছে মশক নিধনের স্প্রে, যা 15 দিন পর্যন্ত এই মশক নিধন অভিযান কিন্তু যশোরে চলবে। তো এখন পর্যন্ত আমাদের যশোরে মৃত্যুর সংখ্যা 2 জন এবং যশোর থেকে রেফার হয়েছেন 1 জন। এছাড়া তেমন একটা মৃত্যুর সংখ্যা না বাড়লেও অভয়নগরে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অভয়নগরে কখনো 15 জন, কখনো 16 জন, মানে প্রতিদিন 15, 16, 17, 18 এরকম করে আক্রান্ত হচ্ছে, যা আসলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অভয়নগর উপজেলাকে আসলে ডেঙ্গু রেড জোন হিসেবে কিন্তু বলা হচ্ছে। তো সে কারণেই ডেঙ্গু নিধনে এখন থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে, সিভিল সার্জন বা স্বাস্থ্য বিভাগ আশা করছে যে এখান থেকে ডেঙ্গুর প্রভাব কিছুটা কমতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ডেঙ্গুর প্রভাব বিস্তারে শুধুমাত্র চিকিৎসকদের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া, কিন্তু তারা বলছেন যে ডাক্তাররা তো চিকিৎসা দিবে, আক্রান্ত হলে চিকিৎসা দিবে, কিন্তু স্থানীয় সরকারের কিছু দায়িত্ব থেকে যায়। যেমন পৌর এলাকাগুলোতে যেখানে ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই, যেখানে পানি জমাট বেঁধে থাকে, পৌর কর্তৃপক্ষ যদি সেখানকার ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিক করে দেয় তাহলেও ডেঙ্গুর প্রভাব আরো কিছুটা কমানো সম্ভব হবে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, পলিথিন ব্যাগ নিষিদ্ধ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হ্যাঁ শোভন ভাই, ফ্রেমে এই মুহূর্তে আমরা রয়েছে সুপারমার্কেট। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছে উত্তরার একটি সুপারমার্কেটে এবং এখানে এসে আমরা যেটি দেখেছি যে আজকে থেকে গত দিনের আইনের প্রেক্ষিতে আজকে থেকে যে পলিথিন ব্যবহারটি নিষিদ্ধ করা হয়েছে এবং এর প্রেক্ষিতে এখানে সুপারমার্কেটগুলোতে কিন্তু এখন পলিথিন ব্যবহার হচ্ছে না এবং তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সুপারমার্কেটগুলোতে এখন কাপড়ের এবং চটের যে ব্যাগগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আমরা যেমনটি জানি যে এই আইনটি মূলত 2002 সালে হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত পুরোদমে বাস্তবায়িত হয়নি এবং ঠিক তারই ধারাবাহিকতা ছিন্ন করার জন্য বা এই যে আইনের অকার্যকরতা সেটিকে বাদ দিয়ে আইনটিকে প্রকৃতপক্ষে কার্যকর করার জন্য, পরিবেশটিকে ঠিক করার জন্য এখন বিকল্প যে ব্যবস্থা অর্থাৎ চটের ব্যাগ বা কাপড়ের যে ব্যাগগুলো সেই ব্যাগগুলোকে এখন ব্যবহার করা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি যে সুপারমার্কেটে এবং তার এখানে যিনি কর্তৃপক্ষ রয়েছেন, সুপারমলের যে ম্যানেজার রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো, জানবো উনি কিভাবে এই ব্যবস্থাটি করছেন। ভাইয়া, আপনি এই মলের একজন ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং এখানে আপনার কাছে আমরা প্রথম যেটি জানতে চাইছি সেটি হচ্ছে যে এখানে আপনারা কি ধরনের ব্যাগ এখন ব্যবহার করছেন বা ক্রেতারা এই কোন ধরনের ব্যাগগুলো আপনাদের কাছে চাইছে? জি, ধন্যবাদ বিষয়টির জন্য। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে থেকেই শুরু করে দিয়েছি চটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ, যেটা হলো পরিবেশ বান্ধব। এই ব্যাগের মাধ্যমে আমরা প্রতিটি কাস্টমারকে সার্ভিস দিয়ে যাচ্ছি। তাদের বাজারগুলো আমাদের এই চটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগের মাধ্যমেই সংগ্রহ করছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা অন্য একটি প্রশ্ন যেটি সম্পূর্ণভাবে চলে আসে সেটি হচ্ছে যে কাঁচা মাছ মাংস যেটি হচ্ছে মূলত এখান থেকে অনেক সময় পানি বের হয়, মাছের একটা দুর্গন্ধযুক্ত পানি আসে, তারপরে মাংসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় রক্ত থাকে। তো সেইগুলোর ক্ষেত্রে আপনারা এইটিকে কিভাবে ব্যবস্থাপনার ভিতর নিয়ে আসছেন? আমরা ধন্যবাদ বিষয়টির জন্য। আমরা এক ধরনের কাগজেরই ব্যাগ ব্যবহার করছি, যেটা হলো ভিতর দিয়ে প্রলেপ দেওয়া, মোমের প্রলেপ দেওয়া, যার কারণে এই পলির ভিতরে সেই পানিটা যদি এক্সট্রা কোনো পানি থেকে থাকে বা ওয়েটি যে ভাবটা সেটা বের হবে না। তো এই ধরনেরই কাগজের ব্যাগের মাধ্যমে আমরা এই কাঁচা মাছ মাংসগুলো সার্ভিস করছি। তো এই
আমরা এতদিন যাবৎ এখানে ক্রেতারা যারা ছিলেন তারা খুব হয়তো বা বিনামূল্যে এই পলিথিনের ব্যাগগুলো পেতেন, তো তার পরিবর্তে এখন তাদেরকে চটের ব্যাগ কিনে নিতে হচ্ছে বা বিকল্প একটি থলে কিনে নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে ক্রেতাদের মনোভাব আপনি কেমন বুঝতে পারছেন এখানে? আচ্ছা, এখানে কাস্টমারদের আমরা স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি, তারাও এটাকে অনেকবার সাধুবাদ জানিয়েছে, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাগগুলোই পারচেস করছে এবং এই ব্যাগটা যেহেতু পুনর্ব্যবহারযোগ্য, কাস্টমাররা এই ব্যাগগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারবে। আশা করি এটা ভালো পজিটিভ একটা ভালো ফলাফল আশা করছি আমরা এর জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যে সুপার শপ রয়েছে সেই সুপার শপের ম্যানেজারও বলছিলেন যে এখানে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণরা, তারা এই বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন এবং যদি এই ইতিবাচকতা সবার মাঝেই ছড়িয়ে পড়ে তাহলে হয়তোবা আমাদের যে আগামী ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ হয়তোবা একটি পলিথিন মুক্ত বা প্লাস্টিক মুক্ত যে পৃথিবী বা বাংলাদেশ সেটিকে হয়তোবা দেখতে পাবে। আমরা গতকালকেও শুনছিলাম যে মাননীয় উপদেষ্টা বলছিলেন যে আমাদের যে এই আইনটি সেটি অনেক আগে অন্যান্য দেশের তুলনায় অনেক আগে কার্যকর করা হলেও সেটি কিন্তু এখন অন্যান্য দেশের আগে এটি আইনটি প্রণয়ন করা হলেও কার্যকর এখনো সেভাবে করা হয়নি। তো সেই জায়গাটি থেকে এখন যেহেতু আইনটি কার্যকরের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমরা সেই দিক থেকে দেখতে পাচ্ছি যে আইনটি যদি ভালোভাবে কার্যকর হয় হয়তো একটি পলিউশন মুক্ত দেশ আমরা আবার দেখতে পাবো। এই ছিল উত্তরা স্বপ্ন সুপার মল থেকে আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। দেশের উত্তরাঞ্চলের বন্যার পানি কমলেও কমছে না দুর্ভোগ, তীব্র হচ্ছে নদী ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ডানা, কুড়িগ্রামে কিন্তু বন্যা পরিস্থিতি একদমই স্বাভাবিক হয়ে আসছে। বন্যা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হলেও কুড়িগ্রামে কিন্তু সবচেয়ে যেটা বড় সমস্যা তৈরি হয়েছে, তীব্র নদী ভাঙন আসলে দেখা দিয়েছে। নদী ভাঙনের কবলে পড়ে কিন্তু গত 2 থেকে 3 দিনে কিন্তু অসংখ্য পরিবার আসলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমি ধরলা নদীর যে অববাহিকায় রয়েছি, এই অববাহিকায় কিন্তু প্রচুর ভাঙছে গত 2 দিন ধরে, যার ফলে কিন্তু অনেক পরিবার ইতিমধ্যে 50 থেকে 60টি পরিবার কিন্তু 2 দিনে আসলে ভিটেমাটি হারিয়েছে। যারা আসলে হুমকির মুখে রয়েছে সে সমস্ত পরিবার কিন্তু তাদের আত্মীয় স্বজনকে ডেকে বাড়ির যে আসবাবপত্র রয়েছে সেসব নিয়ে আসলে নৌকা যোগে আসলে বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। আসলে যাদের আসলে যাওয়ার আসলে স্থান নেই তারা কিন্তু বলছেন যে তাদের নিয়তি কিন্তু একমাত্র ভরসা। এছাড়াও কিন্তু যাদের আসলে ধরেন সামর্থ্য আছে তারা কিন্তু অন্য এলাকায় গিয়ে আসলে জায়গা কিনে আসলে বাড়ি করার কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু ভাঙনে কিন্তু শুধু এই ধরলার পার নয়, তিস্তা এবং দুধকুমার ব্রহ্মপুত্র পাড়ে কিন্তু ভাঙন আসলে অব্যাহত রয়েছে। আমি যদি আরেকটু আপনাকে দেখাতে চাই, শুধু এই বাড়ি এবং ফসলি জমি নয়, এখানে কিন্তু সরকারি যে বিভিন্ন স্থাপনা রয়েছে, হাট বাজার রয়েছে, মসজিদ রয়েছে, এগুলো কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে। এখানকার বাসিন্দারা বলছে যেভাবে আসলে নদী ভাঙছে আসলে যে কোনো মুহূর্তেই কিন্তু আসলে যে বাড়িগুলো হুমকির মুখে রয়েছে সেসব বাড়ি কিন্তু আসলে নদী করবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্যা পরিস্থিতি কিন্তু মোটামুটি অনেকটা স্বাভাবিক, কিন্তু এখানে আসলে সবচেয়ে যেটা সমস্যা তৈরি হচ্ছে যে ভাঙন, তীব্র ভাঙনে কিন্তু আসলে এখানকার মানুষ আসলে অসহায় হয়ে পড়েছে, নদী পাড়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এছাড়াও আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, গত 2-3 দিনের ভাঙন ছাড়াও কিন্তু গত 3 থেকে 4 মাসে সহস্রাধিক পরিবার কিন্তু জেলায় আসলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে এবং শত শত বিঘা জমি, ফসলি জমি আসলে নদী গর্ভে চলে গেছে। ডানা, এই ছিল আসলে ধরলার অববাহিকা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। মব জাস্টিস নাম দিয়ে করা হচ্ছে সহিংসতা, আর এতে ভীতি ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। এমন অন্যায় কার্যক্রম ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে জানিয়েছে আন্দোলনকারীরা। একই সাথে এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, বিচার বহির্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম কঠোর হতে দমন করতে হবে। বিস্তারিত শফিক মুন্সি রিপোর্টে। দরজা ভেঙে কোনো কথা নাই, 20-25 শুধু অ্যাটাক, পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড ঢুকায় আমার একসময় বিবস্ত্র করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জেলের মতো পরিণতির হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রুম্মান হোসেন। শুধু শারীরিক আঘাত করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা, লুটপাট করে নিয়ে গেছে তার নগদ অর্থ, মোবাইল ফোন সহ আরও অনেক কিছু।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মব জাস্টিসের নামে দেশের আনাচে কানাচে ঘটছে নানা রকম সহিংসতার ঘটনা। বিশেষ করে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। মব জাস্টিসকে গণ আন্দোলনের চেতনা বিরোধী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। 24-এর যে জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, এর যে মূল স্পিরিট বা চেতনা, এটা কিন্তু পুরোপুরি এই যে মব জাস্টিস বা বিচার বহির্ভূত যে নির্যাতন বা হত্যা, এটার পুরোপুরি বিপরীতে। এটা একটা মানে মধ্যযুগীয় একটা বর্বরতা। এটা কোনোভাবেই একটা সভ্য সমাজে চলতে পারে না। বিচার বহির্ভূত এসব হত্যা নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। এটা সমাজের জন্য কখনোই ভালো না, কিন্তু এই জিনিসটা আসে কেন? দীর্ঘদিনের অনাচার, অবিচার, বিচারহীনতার সংস্কৃতি, সেই জিনিসটা থেকে মানুষের বিচারের প্রতি অনাস্থা, এই জিনিসটাই হচ্ছে এই মব জাস্টিস বলেন বা অন্য নাম বলেন, এটার কারণ। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখানে মেধাবী ছাত্ররা পড়ালেখা করে, সেই সমস্ত জায়গায় যদি সেই আগের মতোই, সেই 22-এর মতো, 21-এর মতো, 18-এর মতো হত্যাযজ্ঞ চলে, বিচার বহির্ভূত, এ জাতিকে হতাশ করে। হাসিনার পতনের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় কেবল বরিশালে প্রাণ গেছে 3 জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে 12 জন। মব জাস্টিসের নামে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে উদ্যোগের কথা জানিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এটা হতে পারে না। ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে, তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। ছাত্র জনতার আন্দোলনের পর রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় শিক্ষার্থীরা। নেতৃত্বের বিকাশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি নির্বাচন চায় কেউ কেউ। বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির চর্চার চির অবসান চান শিক্ষকরাও। বহিরাগতদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণের আহ্বান জানান তারা। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ছাত্র রাজনীতির যে কুপ্রভাবগুলো ছিল মূলত আর কি, সেগুলো নয়। অমুক জায়গায় সিনিয়ররা যাবে, তমুক জায়গায় জুনিয়ররা থাকবে, দেখলে সালাম দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ট্র্যাডিশনগুলো আপাতত আর নাই, আলহামদুলিল্লাহ। চোখে মুখে স্বস্তির ছাপ। গেল 15 বছর ক্যাম্পাসে ছাত্রলীগের তাণ্ডব দেখে রীতিমতো অতিষ্ঠ ছিল সাধারণ শিক্ষার্থীরা। সিটের বিনিময়ে অংশ নিতে হতো দলীয় মিটিং মিছিলে। মনের বিরুদ্ধে গেলেও কোনো উপায় ছিল না তাদের। আমার কাছে মনে হয় কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা মানে খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা আমার ধারণা। যে 24 সালের যে গণঅভ্যুত্থান হলো, এরপরে এখনকার ক্যাম্পাসে যে হট টপিক সেটা হচ্ছে গিয়া দলীয় ছাত্র রাজনীতি নাকি হচ্ছে গিয়া ডাকসু। ছাত্র জনতার আন্দোলনের মুখে রাজনীতির বিষবাষ্প থেকে মুক্ত হয়েছেন শিক্ষার্থীরা। এমন অবস্থায় ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে উঠছে নানা আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এরই মধ্যে দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে বহিরাগত তকমায় অনেকেই হেনস্থার শিকার হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘনকারী কার্যকলাপে জড়িত ব্যক্তি এবং উত্ত্যক্তকারী ছাড়া বিশ্ববিদ্যালয়ে যে কেউ বেড়াতে আসতে পারেন উল্লেখ করেন শিক্ষার্থীরা। সবাই সুস্থভাবে সুন্দরভাবে, কাউকে বিরক্ত না করে, উত্ত্যক্ত না করে, সবাই সবার স্বাধীনতাকে আমরা সম্মান করে চলার চেষ্টা করব। মানবিক ও সহনশীল হয়ে বহিরাগতদের সঙ্গে আন্তরিক আচরণের আহ্বান জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এই ধরনের দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির চির অবসান যেরকম শিক্ষার্থীরা চায়, শিক্ষক হিসেবে আমিও তার চির অবসান কামনা করি। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।